আর সাম্প্রতিক তথ্য বলছে গঙ্গা অববাহিকায় তুষারের পরিমাণ কমে যাচ্ছে, যা ভবিষ্যতে শুকনো মৌসুমে পানির প্রবাহ আরো কমিয়ে দিতে পারে। এই বাস্তবতায় দাঁড়িয়ে প্রশ্নটা খুব সরল। আমরা কি 1996 সালের যুক্তি দিয়ে 2026 সালের সমস্যা সমাধান করতে পারবো? উত্তরটা সহজ নয়, কিন্তু স্পষ্ট না পারবো না। আরেকটা বড় সমস্যা হলো চুক্তির ভাষার দুর্বলতা। সর্বোচ্চ চেষ্টা করবে এই ধরনের বাক্য শোনায় ভালো, কিন্তু বাস্তবে এর কোনো কঠোর বাধ্যবাধকতা নেই, কোনো নির্দিষ্ট জবাবদিহিতা নেই, কোনো বাধ্যতামূলক সালিসি ব্যবস্থা নেই। বিরোধ হলে প্রথমে যৌথ কমিটি, তারপর কমিশন, তারপর সরকার, অর্থাৎ সবকিছুই রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভরশীল। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শোনার জন্য। বাংলাদেশের ইতিহাসে কিছু কিছু প্রশ্ন বারবার ফিরে আসে, কখনো রাজনীতির ভাষায়, কখনো অর্থনীতির পরিসংখ্যানে, আবার কখনো মানুষের জীবনের নীরব কষ্টে। গঙ্গার পানি বন্টন সেই প্রশ্নগুলোর একটি, বরং সবচেয়ে দীর্ঘস্থায়ী একটি। 1996 সালের যে চুক্তি একসময় দুদেশের সম্পর্কের একটা নতুন অধ্যায় খুলেছিল, আর সেটি দাঁড়িয়ে আছে একটি সংকটময় মোড়ে। 30 বছরের মেয়াদ শেষের পথে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চুক্তি কি আদৌ আমাদের প্রয়োজন পূরণ করতে পেরেছে? আর যদি না পারে, তাহলে সামনে কি পথ খোলা আছে? এই চুক্তির কাঠামো খুব পরিষ্কার। শুকনো মৌসুমে জানুয়ারি থেকে মে পর্যন্ত ফারাক্কা পয়েন্টে পানির প্রাপ্যতার ভিত্তিতে ভাগাভাগি হবে। নির্দিষ্ট কিছু সংখ্যার খেলা। 70,000 কিউসেকের নিচে হলে অর্ধেক অর্ধেক, মাঝামাঝি হলে নির্দিষ্ট পরিমাণ, আর বেশি হলে অন্যরকম বন্টন। কাগজের সবকিছু খুবই যৌক্তিক, কিন্তু বাস্তবতা কখনোই কাগজের মতো সরল থাকে না। কারণ নদী কোনো রাজনৈতিক সীমানা মানে না, আর প্রকৃতি কোনো চুক্তির ভাষা বোঝে না। সমস্যাটা এখানেই। চুক্তি নির্ধারণ করে ফারাক্কায় কি হবে, কিন্তু বাংলাদেশে মানুষের জীবনে তার প্রভাব পড়ে হার্ডিঞ্জ ব্রিজ বা তারও নিচের অঞ্চলে, অর্থাৎ যেখানে পানি মাপা হয় আর যেখানে সেই পানির প্রয়োজন, এই দুইয়ের মধ্যে একটা বাস্তব ফাঁক থেকে যায়। গবেষণায় দেখা গেছে প্রায় 1/3 সময় বাংলাদেশে যে পানি পৌঁছয় তা ফারাক্কা থেকে ছাড়ার কথা ছিল তার চেয়ে কম। এই ফাঁকটা শুধুই প্রযুক্তিগত নয়, এটা একটা রাজনৈতিক এবং নীতিগত দুর্বলতা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই চুক্তি তৈরি হয়েছিল এমন এক সময়ে যখন জলবায়ু পরিবর্তন এত বড় বাস্তবতা হয়ে ওঠেনি। তখন ধরে নেওয়া হয়েছিল অতীতের প্রবাহই ভবিষ্যতের একটি নির্ভরযোগ্য নির্দেশনা। কিন্তু আজ আমরা জানি সেই ধারণা আর টেকে না। বরং বাস্তবতা হচ্ছে গঙ্গার পানির বড় অংশ আসে বর্ষাকালে, আর শুকনো মৌসুমে প্রবাহ খুবই কম। মোট বার্ষিক প্রবাহের মাত্র 6% মতো। অর্থাৎ ঠিক সেই সময়টাতেই আমরা ভাগাভাগি করছি যখন নদীতে পানি সবচেয়ে কম। তার উপর যোগ হয়েছে হিমালয়ের পরিবর্তনশীল প্রকৃতি। হিমবাহ গলছে, কিন্তু সেই গলনও একসময় কমে যাবে, যাকে বলা হয় পিক ওয়াটার। এর মানে প্রথমে হয়তো কিছু সময় পানি বাড়বে, কিন্তু পরে তা দ্রুত কমে যাবে। আর সাম্প্রতিক তথ্য বলছে গঙ্গা অববাহিকায় তুষারের পরিমাণ কমে যাচ্ছে, যা ভবিষ্যতে শুকনো মৌসুমে পানির প্রবাহ আরো কমিয়ে দিতে পারে। এই বাস্তবতায় দাঁড়িয়ে প্রশ্নটা খুব সরল। আমরা কি 1996 সালের যুক্তি দিয়ে 2026 সালের সমস্যা সমাধান করতে পারবো? উত্তরটা সহজ নয়, কিন্তু স্পষ্ট না পারবো না। আরেকটা বড় সমস্যা হলো চুক্তির ভাষার দুর্বলতা। সর্বোচ্চ চেষ্টা করবে এই ধরনের বাক্য শোনায় ভালো, কিন্তু বাস্তবে এর কোনো কঠোর বাধ্যবাধকতা নেই, কোনো নির্দিষ্ট জবাবদিহিতা নেই, কোনো বাধ্যতামূলক সালিসি ব্যবস্থা নেই। বিরোধ হলে প্রথমে যৌথ কমিটি, তারপর কমিশন, তারপর সরকার, অর্থাৎ সবকিছুই রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভরশীল। কিন্তু বাস্তবতা হলো, যখন স্বার্থের প্রশ্ন আসে তখন সদিচ্ছা খুব দ্রুত সংকুচিত হয়ে যায়। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য এই চুক্তি কেবল একটা পানি বন্টন চুক্তি নয়, এটা একটা অস্তিত্বের প্রশ্ন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, মিঠা পানির প্রবাহ, লবণাক্ততা, নদীর নাব্যতা সবকিছুই এর সঙ্গে জড়িত। গঙ্গার পানি কমে গেলে শুধু ফসলই ক্ষতিগ্রস্ত হয় না, মানুষের জীবনযাত্রা, অর্থনীতি, এমনকি সামাজিক স্থিতিশীলতাও প্রভাবিত হয়। তাহলে সামনে কি পথ? একটা পথ হলো চুক্তি যেমন আছে তেমনই নবায়ন করা,
2026 সালেই এটা করবার কথা। এটা সহজ, দ্রুত এবং রাজনৈতিকভাবে কম ঝুঁকিপূর্ণ, কিন্তু এর মানে হলো বর্তমান দুর্বলতাগুলো একইভাবে চলতে থাকবে। দ্বিতীয় পথ হলো চুক্তিকে নতুনভাবে সাজানো। এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে তিনটে বিষয়। প্রথমত, তথ্যের স্বচ্ছতা। ফারাক্কা থেকে হার্ডিঞ্জ পর্যন্ত পানি কিভাবে প্রবাহিত হচ্ছে তার একটা যৌথ যাচাইযোগ্য ডেটা সিস্টেম। দ্বিতীয়ত, গ্যারান্টি বা নিশ্চয়তার পুনর্নির্ধারণ। পানি কোথায় মাপা হবে আর ঘাটতি হলে কিভাবে তা পূরণ হবে। তৃতীয়ত, একটা ড্রাউট প্রোটোকল। যখন পানি কম থাকবে তখন কিভাবে ভাগ হবে সেটা আগেই নির্ধারণ করা। তৃতীয় পথ আরো বড়, আঞ্চলিক সমাধান। নেপাল সহ পুরো অববাহিকাকে যুক্ত করে একটা বৃহত্তর কাঠামো তৈরি করা, যেখানে পানি, বিদ্যুৎ এবং অর্থনৈতিক সুবিধা একসঙ্গে ভাগাভাগি হবে। কিন্তু এটা সময় সাপেক্ষ, জটিল এবং রাজনৈতিকভাবে কঠিন। আরেকটি সম্ভাবনা আছে, চুক্তি শেষ হয়ে যাওয়া। এটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ তখন কোনো কাঠামোই থাকবে না আর বাংলাদেশ একেবারেই অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। তাই বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সামনে কোনো সহজ সমাধান নেই। কিন্তু একটা বিষয় পরিষ্কার, এই আলোচনাকে শুধুমাত্র পানি বন্টনের আলোচনায় সীমাবদ্ধ রাখা যাবে না। এটা একটা রাজনৈতিক আলোচনাও, একটি কূটনৈতিক আলোচনাও এবং সবচেয়ে বড় কথা, একটি অস্তিত্বের আলোচনাও। আমাদের সবচেয়ে বড় ভুল হবে যদি আমরা এটিকে শুধুই নবায়ন করব কি করব না এই প্রশ্নে সীমাবদ্ধ রাখি। আসল প্রশ্ন হওয়া উচিত, আমরা কি ধরনের চুক্তি চাই। এমন একটা চুক্তি যা কাগজে সুন্দর, নাকি এমন একটা চুক্তি যা বাস্তবে কার্যকর। বাংলাদেশকে এখানে একটা কৌশলগত অবস্থান নিতে হবে। প্রথমত, তথ্য ও গবেষণার ভিত্তিতে শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মানদণ্ড ও কনভেনশনকে কাজে লাগাতে হবে, যাতে আলোচনা শুধুমাত্র দ্বিপাক্ষিক না থেকে একটা নীতিগত কাঠামোর মধ্যে আসে। তৃতীয়ত, অভ্যন্তরীণভাবে পানি ব্যবস্থাপনা উন্নত করতে হবে, কারণ বাইরের সমাধান কখনোই পুরো সমস্যার সমাধান নয়। সবশেষে এই প্রশ্নটা আসলে শুধুই পানি নিয়ে নয়, এটা ক্ষমতার প্রশ্ন। কে সিদ্ধান্ত নেবে, কিভাবে সিদ্ধান্ত নেবে, আর সেই সিদ্ধান্তের প্রভাব কে বহন করবে। গঙ্গার পানি হয়তো নদীর মতোই প্রবাহিত হয়, কিন্তু এর রাজনীতি স্থির নয়। এটা পরিবর্তনশীল, জটিল এবং কখনো কখনো নির্মম। 2026 আমাদের সামনে শুধু একটা সময়সীমা নয়, এটা একটা সুযোগ পুরনো কাঠামো ভেঙে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর। প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই সুযোগটি নিতে পারবো, নাকি আবারও একটি পুরনো চুক্তির ছায়াতেই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করব। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য